হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম রেজাল্ট ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে প্রতিদিন রাত 8টার সময় আমাদের ইউটিউব চ্যানেলে ডাব্লিউবি স্পেশাল জিকে ক্লাস হয়, যেখানে আমরা প্রতিদিন 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট। সে আবগারি পুলিশের মেন এক্সাম বলো, কনস্টেবল বা লেডি কনস্টেবলের পিলি এক্সাম বলো, সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু এই 25টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ হবে। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 11, ক্লাস নাম্বার 1 থেকে 10 অবধি আমরা অলরেডি পাবলিশ করেছি। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কটি আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো ওয়াচ করতে পারো। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটাকে শুরু করবো। তার আগে একটাই রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সাথে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং বিভিন্ন ফেসবুক গ্রুপে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে। তো চলো আজকের এই ভিডিওটাকে শুরু করে। তো দেখো ফ্রেন্ডস, প্রথম যে প্রশ্নটা রয়েছে, দলত্যাগ বিরোধী আইন নিয়ে আলোচনা করা আছে কততম সংবিধান সংশোধনে? ঠিক, তো দেখো অপশান দেওয়া রয়েছে 52তম সংবিধান সংশোধনে, অপশান বিতে দেওয়া রয়েছে 73তম সংবিধান সংশোধনে, আর অপশান সিতে দেওয়া রয়েছে 74তম সংবিধান সংশোধনে, আর অপশান ডিতে দেওয়া রয়েছে কোনোটি নয়। তো ফ্রেন্ডসের অ্যান্সারটা কী হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তো দেখো ফ্রেন্ডসের অ্যান্সারটা হবে অপশান এ। ঠিক আছে, 52তম সংবিধান সংশোধনে কিন্তু, এক মিনিট, তো এর অ্যান্সার হবে অপশান এ। ঠিক আছে, 52তম সংবিধান সংশোধনে দলত্যাগ বিরোধী আইন নিয়ে আলোচনা করা আছে। ঠিক, তো ফ্রেন্ডস এখানে দেখো মানে অপশান বিতে যেটা দেওয়া রয়েছে 73তম সংবিধান সংশোধন, এক্ষেত্রে কি বলা হয়েছে? এক্ষেত্রে বলা হয়েছে, দেখবে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে 73তম সংবিধান সংশোধনে 1992 সালে। ঠিক আছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করা রয়েছে। ঠিক, আর 74তম সংবিধান সংশোধনে বলা রয়েছে 1992 সালে করা হয়। ঠিক, এটাতে পৌরসভা সম্পর্কে আলোচনা করা হয় এই 74তম সংবিধান সংশোধনে। মাথায় রাখবে, ভীষণ ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো 2 নম্বরে, তপশিল জাতি ও উপজাতি নিয়ে কততম ধারায় বলা আছে? ঠিক আছে, তপশিল জাতি ও উপজাতি নিয়ে কততম ধারায় বলা আছে? অপশান এ দেওয়া রয়েছে 52 থেকে 151, অপশান বিতে দেওয়া রয়েছে 238, আর অপশান সিতে দেওয়া রয়েছে 243, আর অপশান ডিতে দেওয়া রয়েছে 1 থেকে 4। তো ফ্রেন্ডসের অ্যান্সারটা কত হবে? তো ফ্রেন্ডসের উত্তরটি কিন্তু এখানে অপশানে দেওয়া নেই। এর উত্তরটা হবে, এক মিনিট, এর উত্তরটা হবে 244 থেকে 244 এ। ঠিক আছে, 244 থেকে 244 এতে তপশিল জাতি ও উপজাতি নিয়ে আলোচনা করা রয়েছে এই ধারাতে। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো 3 নম্বরে, রাষ্ট্রপতি নির্বাচন কোন দেশ থেকে নেওয়া হয়? ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে রাষ্ট্রপতি নির্বাচনের ধারণা যেটা, সেটা কোন দেশ থেকে নেওয়া হয়? অপশান এ ব্রিটেন থেকে, অপশান বি আমেরিকা থেকে, আর অপশান সি কানাডা থেকে, আর অপশান ডি দেওয়া রয়েছে দেখো আয়ারল্যান্ড থেকে। তো ফ্রেন্ডস অ্যান্সারটা কী হবে? তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান ডি, আয়ারল্যান্ড থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ধারণা যেটা, সেটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়। ঠিক, তো দেখে নেবো আমরা বিস্তারিত যে ব্রিটেন থেকে কী কী বিষয়গুলো নেওয়া হয়। তো দেখো ফ্রেন্ডস, ব্রিটেন থেকে সংসদীয় শাসন ব্যবস্থা 1 নম্বরে, ঠিক, সংসদীয় শাসন ব্যবস্থা নেওয়া হয়। 2 নম্বরে নেওয়া হয় এক নাগরিকত্ব। ঠিক আছে, আর 3 নম্বরে নেওয়া হয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। ঠিক আছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এটা এই 3টি বিষয়গুলো কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়। আর আমেরিকা থেকে কী কী নেওয়া হয়? আমেরিকা থেকে খুবই ইম্পর্টেন্ট যে বিষয়গুলো নেওয়া হয়, এক হচ্ছে উপরাষ্ট্রপতির ধারণা। ঠিক আছে, সেটা আমেরিকা থেকে নেওয়া হয়। মৌলিক অধিকার যেটা, সেটা আমেরিকা থেকে নেওয়া হয়। ঠিক আছে, আরেকটা যেটা, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট ও তার বিচার ব্যবস্থা যেটা, সেটাও কিন্তু আমেরিকা থেকে নেওয়া হয়। ঠিক, তো ফ্রেন্ডস এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর কানাডা থেকে যে সমস্ত বিষয়গুলো নেওয়া হয়, সেগুলো মনে রাখবে যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন যেটা, সেটা কানাডা থেকে নেওয়া হয়। ঠিক, আয়ারল্যান্ড থেকে যে সমস্ত বিষয়গুলো নেওয়া হয়, এক হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন যে ধারণা, সেটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়। আর ডিপিএসপি, ঠিক আছে, মানে নির্দেশমূলক নীতি যেটা, সেটা কিন্তু আয়ারল্যান্ড থেকেই নেওয়া হয়। ঠিক, তো ফ্রেন্ডস এগুলো কিন্তু মনে রাখবে, তোমাদের এক্সামের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো 4 নম্বরে, ভোটদানের বয়স 21 থেকে 18 করা হয় সংবিধানে কততম সংশোধনীতে? ঠিক আছে, অপশান এ দেওয়া রয়েছে 44তম, অপশান বি দেওয়া রয়েছে 52তম, অপশান সি দেওয়া রয়েছে 61তম, আর অপশান ডি দেওয়া রয়েছে 73তম। তো ফ্রেন্ডস অ্যান্সারটা কী হবে? ভোটদানের বয়স 21 থেকে 18 করা হয় সংবিধানে কততম সংবিধান সংশোধনে? তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান বি। ঠিক আছে, 52তম সংবিধান সংশোধনে ভোটদানের বয়সটা 21 থেকে 18 বছর করা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো 5 নম্বরে, সবচেয়ে দীর্ঘতম অধিবেশনের নাম কি? ঠিক আছে, সবচেয়ে দীর্ঘতম অধিবেশনের নাম কি? অপশান এ দেওয়া রয়েছে বাজেট অধিবেশন, অপশান বি বাদল অধিবেশন,
অপশান সি শীতকালীন অধিবেশন, আর অপশান ডি কোনোটি নয়। তো ফ্রেন্ডস অ্যান্সারটা কী হবে, সবচেয়ে দীর্ঘতম অধিবেশনের নাম কি? তো এর অ্যান্সারটা হবে বাজেট অধিবেশন, অপশান এ হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, বাজেট অধিবেশন। তো ফ্রেন্ডস বিস্তারিত দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস, অধিবেশন হলো 3 প্রকার। ঠিক আছে, এক হচ্ছে বাজেট অধিবেশন, যেটা ফেব্রুয়ারি মাস থেকে মে মাস অবধি চলে। ঠিক আছে, ফেব্রুয়ারি মাস থেকে যেটা মে মাস অবধি চলে এই বাজেট অধিবেশনটা। ঠিক, তো এটা হলো মানে অধিবেশনের সব থেকে দীর্ঘতম। ঠিক, নেক্সট হচ্ছে দেখো বাদল অধিবেশন। ঠিক, তো যেটা জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি চলে এই বাজেট অধিবেশন, এটাকে আবার বর্ষাকালীন অধিবেশনও বলা হয়। ঠিক আছে, এটাকে আবার বর্ষাকালীন অধিবেশনও বলা হয়। ঠিক, নেক্সট হচ্ছে দেখো শীতকালীন অধিবেশন। তো যেটা নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস অবধি চলে, সব থেকে ছোট যদি অধিবেশন জিজ্ঞাসা করা হয় তাহলে সেটা হবে শীতকালীন অধিবেশন। তো ফ্রেন্ডস, আমি যে সমস্ত বিষয়গুলো তোমাদেরকে এখানে দেখালাম সেই সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই যে নোটসে দেখালাম সেই সমস্ত বিষয়গুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, কারণ অধিবেশন থেকে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু এখান থেকেই প্রশ্ন আসবে। ঠিক আছে, এর বাইরে প্রশ্ন আসবে না। 1 নম্বর কি প্রশ্ন আসতে পারে যে অধিবেশন কয় প্রকার? মনে রাখবে অধিবেশন 3 প্রকার, বাজেট অধিবেশন, বাদল অধিবেশন আর শীতকালীন অধিবেশন। যেখানে বাজেট অধিবেশন ফেব্রুয়ারি মাস থেকে মে মাস অবধি চলে, আর এটা সব থেকে দীর্ঘতম অধিবেশন। আর বাদল অধিবেশন যেটা, সেটা জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি চলে। ঠিক, এটা হলো বর্ষাকালীন অধিবেশন। আর শীতকালীন অধিবেশন যেটা, সেটা নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস অবধি চলে, মানে প্রায় 1 মাসের মতো। সব থেকে ছোটো অধিবেশন যেটা, সেটা হচ্ছে শীতকালীন অধিবেশন। ঠিক, আশা করছি মনে থাকবে, কারণ খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, ইঁদুর মারার জন্য কি ব্যবহার করা হয়? অপশান এ দেওয়া রয়েছে সোডিয়াম, অপশান বি জিঙ্ক ফসফাইড, আর অপশান সি জিঙ্ক সালফেট, আর অপশান ডি কোনোটি নয়। তো এর অ্যান্সারটা কী হবে, ইঁদুর মারার জন্য কি ব্যবহার করা হয়? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান বি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, জিঙ্ক ফসফাইড ব্যবহার করা হয় ইঁদুর মারার জন্য, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 7 নম্বরের প্রশ্ন, হিটার তৈরিতে কোন তার ব্যবহার করা হয়? ঠিক আছে, হিটার যে তারটা থাকে সেটাতে কোন তার ব্যবহার করা হয়? অপশান এ দেওয়া রয়েছে তামার তার ব্যবহার করা হয়, অপশান বি লোহার, অপশান সি দেওয়া আছে নাইক্রোম তার ব্যবহার করা হয়, আর অপশান ডি দেওয়া রয়েছে সোনার তার ব্যবহার করা হয়। তো ফ্রেন্ডস অ্যান্সারটা কী হবে অবশ্যই তোমরা জানাও। তো দেখো, এই হিটার তৈরিতে মনে রাখবে যে নাইক্রোম তার ব্যবহার করা হয়। ঠিক আছে, অপশান সি হবে সঠিক উত্তর, হিটার তৈরিতে নাইক্রোম তার ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস, এখানে যে নোটসটা মানে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেখানে দেওয়া রয়েছে যে নাইক্রোম তার হলো ক্রোমিয়াম, নিকেল ও লোহার সংকর ধাতু। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয় যে নাইক্রোম তার যে সংকর ধাতুগুলোর নাম কি, সেটা হবে ক্রোমিয়াম, নিকেল আর লোহা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 8 নম্বরে, বাল্বের ফিলামেন্ট তার কিসের থাকে? ঠিক আছে, আমাদের যে ইলেকট্রিক বাল্ব, মানে আগে যে সমস্ত, এখন এলইডি বাল্বগুলো বলিনি, ঠিক আছে, আগে যে সমস্ত কাঁচের বাল্বগুলো পাওয়া যেত, তো সেই সমস্ত বাল্বের ফিলামেন্টটা কি মানে কোন তারের থাকে? ঠিক আছে, অপশান এ দেওয়া রয়েছে নাইক্রোম তারের, অপশান বি ট্যাংস্টন, আর অপশান সি তামা, আর অপশান ডি কোনোটি নয়। তো এর অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, এই ক্ষেত্রে তোমাদের কনফিউশনটা দুটোর ক্ষেত্রেই থাকে যে নাইক্রোম হবে কি ট্যাংস্টন হবে। তো মনে রাখবে নাইক্রোম যেটা সেটা হিটারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, আর ট্যাংস্টন তার যেটা, সেটা কি বাল্বের ফিলামেন্টে দেওয়া থাকে এই ট্যাংস্টন তারটি। ঠিক আছে, মাথায় রাখবে এই দুটো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বরে। দেখো ফ্রেন্ডস, নিউক্লিয়াসের নামকরণ করেন কে? অপশান এ মেন্ডেল, অপশান বি লিনিয়াস, অপশান সি ল্যামার্ক, আর অপশান ডি রবার্ট ব্রাউন। তো ফ্রেন্ডস অ্যান্সারটা কী হবে, নিউক্লিয়াসের নামকরণ করেন কে? তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান ডি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, রবার্ট ব্রাউন নিউক্লিয়াসের নামকরণ করান। মেন্ডেল যে, তিনি কি বংশগতিবিদ্যার জনক বলা হয় মেন্ডেলকে। ঠিক আছে, আর কার্ল লিনিয়াসকে কী বলা হয়? তো ফ্রেন্ডস, একে দ্বিপদ নামকরণের প্রবক্তা বলা হয় কার্ল লিনিয়াসকে। ঠিক, আর ল্যামার্কে কি বলা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে ল্যামার্কে কি আবিষ্কার করেন। ঠিক আছে, তো এটা কি বলা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 10 নম্বরে, অস্থি ও দাঁতে কোন ভিটামিনের প্রয়োজন হয়? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন সি, আর অপশান ডি ভিটামিন ডি। তো এর অ্যান্সারটা কী হবে, অস্থি ও দাঁতে কোন ভিটামিনের প্রয়োজন হয়? তো দেখো ফ্রেন্ডস, যদি অস্থি ও দাঁতে যদি জিজ্ঞাসা করা হতো যে কোন কোন খনিজ পদার্থের প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে হতো ক্যালসিয়াম, ঠিক আছে, আর ফসফরাস, ক্যালসিয়াম আর ফসফরাস, কিন্তু এখানে ভিটামিন বলেছে। তো এর অ্যান্সারটা কী হবে অবশ্যই তাড়াতাড়ি জানাও।
তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান ডি। ঠিক আছে, ভিটামিন ডি হবে এর সঠিক উত্তর। ঠিক, অস্থীয় দাঁতে ভিটামিন ডি এর প্রয়োজন হয়, মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 11 নম্বর, ভারতের প্রবেশদ্বার কাকে বলে? ভারতের প্রবেশদ্বার কাকে বলে? অপশান এ হায়দ্রাবাদ, অপশান বি দিল্লিকে বলে, অপশান সি মুম্বাইকে, অপশান ডি চেন্নাইকে। তো ভারতের প্রবেশদ্বার কাকে বলে? তো দেখো ফ্রেন্ডস, অ্যান্সারটা হবে এর মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলে। ঠিক আছে, তো দেখো ভারতের প্রবেশদ্বার কিন্তু মুম্বাইকে বলে। ঠিক আছে, আর ভারতের রোম তাকে দিল্লিকে বলে ভারতের রোম। ঠিক, আর হ্রদের শহর বলা হয় হায়দ্রাবাদকে, হ্রদের শহর বলা হয় হায়দ্রাবাদকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে গোলাপি শহর বলা হয় জয়পুরকে। ঠিক, আর হচ্ছে উদ্যান নগরী বলা হয় বেঙ্গালুরুকে। ঠিক আছে, আর দেখো সবুজ নগর বলা হয় চেন্নাইকে। আর আর দেখো দক্ষিণ ভারতের কাশি বলা হয় মাদুরাইকে। তো ফ্রেন্ডস, যদি তোমাদের এই টপিক থেকে প্রশ্ন আসে তাহলে কিন্তু এর মধ্যেই প্রশ্ন থাকবে, 100% এর মধ্যে প্রশ্ন থাকবে। ঠিক আছে, এর বাইরে কিন্তু প্রশ্ন থাকবে না। তো দেখো আরেকবার আমি তোমাদের বলতে, মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। ঠিক আছে, দিল্লিকে ভারতের রোম বলা হয়, হায়দ্রাবাদকে হ্রদের শহর বলা হয়, জয়পুরকে গোলাপি শহর বলা হয়, আর বেঙ্গালুরুকে উদ্যান নগরী বলা হয়, চেন্নাইকে সবুজ নগর বলা হয়, আর মাদুরাইকে দক্ষিণ ভারতের কাশি বলা হয় মাদুরাইকে। ভীষণ ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 12 নম্বরে, দুধওয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি গুজরাট, অপশন ডি কেরালা। তো ফ্রেন্ডস, অ্যান্সারটা কী হবে? দুধওয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান বি। ঠিক আছে, উত্তরপ্রদেশ ইউপিতে অবস্থিত দুধওয়া জাতীয় উদ্যান। ভীষণ ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 13 নম্বরে, ফারাক্কা প্রকল্প কোন নদীর উপর আছে? ফারাক্কা প্রকল্প কোন নদীর উপর আছে? অপশান এ কৃষ্ণা নদীর উপর আছে, অপশান বি নর্মদা, অপশান সি মহানদী, আর অপশান ডি গঙ্গা ও ভাগীরথী। অবশ্যই পারলে উত্তরটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান ডি, গঙ্গা ও ভাগীরথী নদীর উপর আছে ফারাক্কা প্রকল্প। ঠিক আছে, তো দেখো এখানে কৃষ্ণা নদীর উপর আছে নাগার্জুন সাগর প্রকল্প, মাথায় রাখবে। ঠিক আছে, আর নর্মদা নদীর উপর আছে নর্মদা নদীর উপর কী আছে অবশ্যই তোমরা আমাকে জানাও। ঠিক আছে, কারণ এটা প্রায় সবারই জানা উচিত নর্মদা নদীর উপর কোন প্রকল্পটা আছে। ঠিক আছে, আর মহানদীর উপর কী আছে? হীরাকুদ বাঁধ। ঠিক আছে, মহানদীর উপর আছে হীরাকুদ বাঁধ। ঠিক, তো ফ্রেন্ডস তোমরা অবশ্যই পারলে জানাও যে নর্মদা নদীর উপর কী আছে। ঠিক, তো দেখো এর অ্যান্সারটা হবে নর্মদা নদীর উপর নর্মদা প্রকল্পই আছে কিন্তু। ঠিক আছে, নর্মদা নদীর উপর নর্মদা প্রকল্পই আছে। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 14 নম্বরের প্রশ্ন হচ্ছে, সিন্ধু নদীর মোহনার নাম কি? সিন্ধু নদীর মোহনার নাম কি? তো দেখো ফ্রেন্ডস, মোহনা কাকে বলে? সেটা হচ্ছে যে সিন্ধু নদী এক জায়গা থেকে উৎপত্তি হয়, ঠিক, তাকে উৎপত্তি স্থল বলে। আর উৎপত্তি হয়ে পর ঘুরে 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 কোনো এক জায়গায় মিশে, ঠিক আছে, কোনো সাগর মহাসাগর নদীতে মেশে, সেই তাকে কিন্তু মোহনা বলে। ঠিক, তো দেখো অপশান এ দেওয়া রয়েছে আরব সাগরে মেশেছে সিন্ধু নদী, অপশান বি বঙ্গোপসাগরে, অপশান সি গঙ্গাতে, আর অপশান ডি কোনোটিই নয়, এর মধ্যে কোনোটিই নয়। তো অ্যান্সারটা কী হবে? সিন্ধু নদী মোহনার নাম কি? তো দেখো ফ্রেন্ডস, সিন্ধু নদী যেটা সেটা ভারতে দেখবে এদিক থেকে উৎপত্তি হয়ে পর এদিকে 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 দিয়ে পর এখানে মিশেছে। ঠিক, আর দেখো আমাদের আরব সাগর যেটা সেটা কিন্তু ভারতের পশ্চিম দিকে আছে। ঠিক আছে, এখানে এদিকে উত্তর, এদিকে দক্ষিণ, এদিকে পূর্ব, এদিকে পশ্চিম। তাহলে ভারতের পশ্চিম দিকে আছে আর পূর্ব দিকে আছে, মনে রাখবে বঙ্গোপসাগর। ঠিক, তাহলে কোথায় মিশবে? তাহলে মিশবে অপশান এ আরব সাগরে মিশবে। ঠিক আছে, তাহলে সিন্ধু নদীর মোহনা যেটা সেটা হচ্ছে আরব সাগর, মনে রাখবে। ঠিক, আর গঙ্গা নদীর মোহনা যেটা সেটা হবে বঙ্গোপসাগর কিন্তু গঙ্গা নদী মেশেছে। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 15 নম্বরে, লবণাক্ত জলের হ্রদ কোনটি? ঠিক আছে, অপশান এ বৈকাল হ্রদ, অপশান বি চিল্কা হ্রদ, অপশান সি দুটোই, এই যে বৈকাল হ্রদ চিল্কা হ্রদ এই দুটোই, আর অপশান ডি কোনোটি নয়। তো এর অ্যান্সারটা কী হবে? লবণাক্ত জলের হ্রদ কোনটি? তো দেখো ফ্রেন্ডস, অ্যান্সারটা হবে অপশান বি, চিল্কা হ্রদ যেটা সেটা হচ্ছে লবণাক্ত জলের হ্রদ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে 16 নম্বরে, সবথেকে নতুন আবিষ্কৃত কেন্দ্রটির নাম কি? ঠিক আছে, হরপ্পা সভ্যতার সবথেকে নতুন আবিষ্কৃত কেন্দ্রটির নাম কি? অপশান এ লোথাল, অপশান বি বানোয়ালি, অপশান সি ধোলাভিরা, আর অপশান ডি মহেঞ্জোদারো। তো ফ্রেন্ডস, অ্যান্সারটা কি হবে? সবথেকে নতুন আবিষ্কৃত কেন্দ্রটির নাম কি?
তো এর অ্যান্সার হবে অপশান সি। ঠিক আছে, অপশান সি হবে এর সঠিক উত্তর। ধোলাভিরা হলো হরপ্পা সভ্যতার সব থেকে নতুন আবিষ্কৃত কেন্দ্র। ঠিক, তো ধোলাভিরাটা আবিষ্কার হয় মনে রাখবে 1998 সাল থেকে। ঠিক আছে, 1998 সাল থেকে 2005 5 অবধি এরা মানে কেন্দ্রটি যে আবিষ্কার সেটা কিন্তু শেষ হয়। ঠিক আছে, 2005 অবধি এই চলে। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 17 নম্বরে, মুদ্রা রাক্ষস গ্রন্থটি কার লেখা? ঠিক, মুদ্রা রাক্ষস গ্রন্থটি কার লেখা? অপশান এতে দেওয়া রয়েছে দেখো বিশাখ দত্ত, অপশান বিতে দেওয়া রয়েছে তুলসীদাস, অপশান সিতে দেওয়া রয়েছে কালিদাস, আর অপশান ডিতে দেওয়া রয়েছে শূদ্রক। তো অ্যান্সারটা কী হবে? মুদ্রা রাক্ষস গ্রন্থটি কার লেখা? তো দেখো ফ্রেন্ডস, অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস। ঠিক আছে, বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস। ঠিক, তো বিশাখ দত্তের আরও কতগুলো ইম্পর্টেন্ট গ্রন্থ আছে যেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে দেখো, 1 নম্বর হচ্ছে ব্রজসূচি। ঠিক, 2 নম্বর হচ্ছে, এটা তো বললাম বিশাখ দত্ত। ঠিক, 3 নম্বর হচ্ছে মনে রাখবে দেবী চন্দ্রগুপ্তম। ঠিক আছে, দেবী চন্দ্রগুপ্তম হচ্ছে 3 নম্বর। ঠিক, তো এগুলো হচ্ছে বিশাখ দত্তের লেখা। ঠিক আছে, তুলসীদাসের লেখা কি মনে রাখবে? রামচরিত মানস যেটা, সেটা তুলসীদাসের লেখা। রামচরিত মানস যেটা, সেটা তুলসীদাসের লেখা। আর যদি বলা হয় ঠিক আছে শুধু রামচরিত, সেটা হবে সন্ধ্যাকর নন্দীর লেখা শুধু রামচরিত। ঠিক, আর কালিদাসের লেখা যে সমস্ত গ্রন্থগুলো, সেগুলো হচ্ছে দেখো মেঘদূত কালিদাসের লেখা, কুমার সম্ভব এটাও কালিদাসের লেখা। তো এগুলো কিন্তু কালিদাসের লেখা। আর শূদ্রকের লেখা হচ্ছে মৎস্যকটিকম। ঠিক আছে, শূদ্রকের লেখা হচ্ছে মৎস্যকটিকম। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বরে, হর্ষবর্ধনের সভাকবির নাম কি? অপশান এ বাণভট্ট, অপশান বি বীরবল, অপশান সি বল্লাল সেন, আর অপশান ডি কোনোটি নয়। তো হর্ষবর্ধনের সহকবির নাম কি? তো দেখো ফ্রেন্ডস, অ্যান্সারটা হবে অপশান এ বাণভট্ট। ঠিক আছে, হর্ষবর্ধনের সহকবির নাম হচ্ছে বাণভট্ট। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে 19 নম্বর। দেখো নাসিক প্রশস্তি কার লেখা? ঠিক আছে, অপশান এ গৌতম বুদ্ধের লেখা, অপশান বি গৌতম বলশ্রী, আর অপশান সি দেওয়া রয়েছে দেখো সমুদ্রগুপ্ত, আর অপশান ডি দেওয়া রয়েছে কোনোটি নয়। তো এর অ্যান্সারটা কী হবে? নাসিক প্রশস্তি কার লেখা? তো দেখো ফ্রেন্ডস, অ্যান্সারটা হবে অপশান বি গৌতম বলশ্রী। ঠিক আছে, গৌতম বলশ্রীর লেখা নাসিক প্রশস্তি। ঠিক, নেক্সট প্রশ্নে চলে যায়। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, পাল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? অপশান এ দেওয়া রয়েছে দেখো গোপাল, অপশান বি দেওয়া রয়েছে ধর্মপাল, অপশান সি দেওয়া রয়েছে দেবপাল, আর অপশান ডি দেওয়া রয়েছে কোনোটিই নয়। তো এর অ্যান্সারটা কী হবে? পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে? তো দেখো ফ্রেন্ডস, অ্যান্সারটা হবে অপশান সি দেবপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা দেবপাল। যদি প্রশ্ন করতো যে পাল বংশের প্রতিষ্ঠাতা, সেক্ষেত্রে হতো গোপাল। ঠিক আছে, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, আর পাল বংশের শ্রেষ্ঠ রাজা হবে দেবপাল। ঠিক, মনে রাখবে অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 21 নম্বরে, দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করেন? দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করেন? অপশান এ দেওয়া রয়েছে আকবর নির্মাণ করেন, অপশান বি বাবর, অপশান সি জাহাঙ্গীর, আর অপশান ডি শাহজাহান। তো দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করেন? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান ডি শাহজাহান। ঠিক আছে, শাহজাহান দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 22 নম্বর যে প্রশ্নটা হচ্ছে দেখো, WHO সদর দপ্তর কোথায় আছে? WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় আছে? অপশান এ দেওয়া রয়েছে রোমে আছে, অপশান বি জেনেভা, অপশান সি হচ্ছে প্যারিস, আর অপশান ডি কোনোটিই নয়। তো এর অ্যান্সারটা কী হবে? এর অ্যান্সারটা প্রায় তোমাদেরকে সবারই পারা উচিত যে WHO এর হেডকোয়ার্টার কোথায় আছে। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান বি। ঠিক আছে, জেনেভাতে আছে WHO এর হেডকোয়ার্টার। ঠিক, আর কতগুলো সদর দপ্তর রয়েছে জেনেভাতে, যেগুলোর যে সমস্ত সংস্থাগুলো হচ্ছে, এক হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনস এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভাতে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনস, আর দেখো WHO। ঠিক, এভাবে আর কতগুলো আছে যেগুলো আমার মনে পড়ছে না, মনে পড়লে আমি ঠিক বলে দিতাম তোমাদেরকে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 23 নম্বরে, বাংলাদেশের মুদ্রার নাম কি? অপশান এ রুপি, অপশান বি ইউরো, অপশান সি টাকা, আর অপশান ডি দিনার। তো অ্যান্সারটা কী হবে? বাংলাদেশের মুদ্রার নাম কি? তো দেখো ফ্রেন্ডসের অ্যান্সারটা হবে অপশান সি টাকা। ঠিক আছে, বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা, আর আমাদের ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে 24 নম্বর, জাপানের রাজধানীর নাম কি? অপশান এ টোকিও, অপশান বি দিল্লি,
অপশান সি রোম, আর অপশান ডি ঢাকা। তো অ্যান্সারটা কী হবে, জাপানের রাজধানীর নাম কি? তো দেখো ফ্রেন্ডস, অ্যান্সারটা হবে অপশান এ টোকিও। জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 25 নম্বর প্রশ্ন। কোচি পূজা, মানে এটা কোরচি হবে, ঠিক আছে, কোরচি পূজা, এটা কোরচি হবে, ঠিক আছে। কোরচি পূজা কোথাকার বিখ্যাত উৎসব? অপশান এ দেওয়া রয়েছে ত্রিপুরার, অপশান বি ওড়িশা, অপশান সি বিহার, আর অপশান ডি গোয়া। তো অ্যান্সারটা কী হবে, যে কোরচি পূজা যেটা, সেটা কোথাকার বিখ্যাত উৎসব? তো ফ্রেন্ডস, অ্যান্সারটা হবে ত্রিপুরা, ঠিক আছে। আর উড়িষ্যার হচ্ছে রথযাত্রা, বিহারের হচ্ছে কি, তোমরা অবশ্যই আমাকে জানাও কমেন্ট, কারণ এর আগের দিন আমি বিহারের যেটা মানে বিখ্যাত উৎসব যেটা, সেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে বিহারের বিখ্যাত উৎসবটার নাম কি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 26 নাম্বার। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? অপশান এ 5 জুন, অপশান বি 10 জুন, অপশান সি 15 জুন, অপশান ডি 20 জুন। অ্যান্সারটা কী হবে, দেখো ফ্রেন্ডস, অ্যান্সারটা হবে 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস যেটা, সেটা 5 জুন প্রত্যেক বছর আমরা পালন করে থাকি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 27 নম্বরে, বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়? ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকে আমি দুটো প্রশ্ন কিন্তু তোমাদের এক্সট্রা বলেছি। তো দেখো, বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়? অপশান এ দেওয়া রয়েছে দেখো 1 জানুয়ারি পালন করা হয়, অপশান বি 1 মার্চ, অপশান সি 1 এপ্রিল, আর অপশান ডি 1 ডিসেম্বর। তো বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়? তো দেখো, এর অ্যান্সারটা হবে অপশান ডি, ঠিক আছে, 1 ডিসেম্বর। প্রত্যেক বছর এই দিনটি আমরা বিশ্ব এইডস দিবস হিসাবে পালন করে থাকি। ঠিক। নেক্সট দেখো, আচ্ছা তো ফ্রেন্ডস, আমরা আজকে এই যে 25টি প্রশ্ন কমপ্লিট করলাম। আশা করছি তোমরা প্রায় 25টি প্রশ্নের মধ্যে প্রায় সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিয়েছো, ঠিক আছে। কতগুলো প্রশ্নের উত্তর দিয়েছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানা যে 25টি প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের অ্যান্সার করেছো। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, ঠিক আছে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে প্রতিদিন রাত 8টার সময় আমাদের এই ইউটিউব চ্যানেলে ডাব্লিউপি স্পেশাল জিকে ক্লাস হয়, যেখানে আমরা 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে কিন্তু ইম্পর্ট্যান্ট হবে, ঠিক। তো ফ্রেন্ডস, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে, পরের দিন রাত 8টার সময় আবার এই যে ডাব্লিউপি স্পেশাল জিকে ক্লাস, এই ক্লাসটিতে। ঠিক, ধন্যবাদ।